শিশির ভাই একটা বড় এক ধরনের অভিযোগ আপত্তি তুলেছে যে বিএনপি বাধা দিচ্ছে। আচ্ছা, প্রথমে একটা কথা ওনার সাথে আমি একমত যে গণঅভ্যুত্থানের সরকারের শক্তি যে কোনো নির্বাচিত সরকার থেকে কোনো অংশে কম না, অনেক ক্ষেত্রে এটা অনেক বেশি। এটা নিয়ে তো গত এক বছরে কারো দ্বিমত নেই। আমরা তো এই সরকারটা সবাই সমর্থন দিয়েছে। এই সরকারের বিষয়ে বিএনপি তো সবচেয়ে বড় এই সরকারকে সাপোর্ট দিয়েছে যখন এই সরকারটা গঠন হয়েছে, এবং এই সরকার যে প্রক্রিয়াতে গিয়েছে, সংস্কার প্রক্রিয়াতে প্রত্যেকটা বিএনপি অংশগ্রহণ করেছে, জামাতে ইসলামী অংশগ্রহণ করেছে, অন্যান্য শক্তি অংশগ্রহণ করেছে। কেন? কারণ এই সরকার যে পদক্ষেপ নিয়েছে এটা যাতে সুন্দরভাবে এগিয়ে যায়। ঐক্যমত্য কমিশনে বাংলাদেশের কোন বছরে আপনি দেখান ইতিহাসে, এই 54 বছরের ইতিহাসে এতগুলো বড় রাজনৈতিক দল মাসের পর মাস এক টেবিলে সকাল থেকে রাত পর্যন্ত বৈঠক করে? এই যে কালচার, 71-এর পরই এত বড় কোনোদিন হয়নি। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এটা তো একটা বড় অর্জন। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এই সরকারটা তো অন্তর্বর্তীকালীন সরকার, তো আনলিমিটেড টাইমের জন্য থাকার সুযোগ নেই। ওনাদের একটা ডিউরেশন থাকতে হবে, একটা পর্যায়ে তো এটা এন্ড হবে। কারণ সাধারণ মানুষের মতের প্রতিফলন নিয়ে একটা সরকার আসতে হবে যারা সাধারণ মানুষকে সরাসরি রিপ্রেজেন্ট করে। এই জায়গাতে হচ্ছে ব্যতিক্রম। মানে এখন মইন ভাই, মানে অন্তর্বর্তীকালীন সরকারের বেশি সময় থাকার সুযোগ নাই, এই প্রশ্নটা কেন আসছে? তারা কি বেশি সময় থাকতে চাইছে? না, এই প্রসঙ্গটা আমি যে প্রসঙ্গে ছিলাম সেটার সাথে তাল মিলিয়ে প্রশ্নটা করেন, তাহলে সুবিধা হবে। অন্তর্বর্তী মানেই হচ্ছে একটা ক্রান্তিকালীন সময়ের জন্য, একটা ট্রানজিশনাল ইংরেজি যেটা বলা হয়, এটা লম্বা সময়ের জন্য হলে এই সরকারেরও অনেক স্থবিরতা চলে আসে, যেটা এখন কিছুটা দেখছি আমরা। এই সরকার ফ্যাসিলিটেটর হিসেবে এসছে যে একটা স্বৈরাচারী প্রক্রিয়া থেকে গণতন্ত্রায়নের একটা যাত্রা ওনারা তৈরি করে দেবেন, যেহেতু 17 বছরের ইনস্টিটিউশনগুলো ড্যামেজ করে ফেলেছে। এই প্রক্রিয়াটায় ওনারা যেটা কাজ করেছে, সকল দল যারা গণতন্ত্র মনা তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে, এবং আজকে আমরা গণতন্ত্রের যাত্রার কিন্তু এই কারণেই হয়েছে যে আমরা সবাই একভাবে কাজ করছি। এখন যে প্রসঙ্গে বারবার সব জায়গায় এসছে যে এই সাংবিধানিক যে অর্ডারের কথা বলা হচ্ছে, আদেশের কথা বলা হচ্ছে, এখানে আমার বিজ্ঞ আলোচক, উনি একজন আইনজীবী, উনি আইন বিষয়ে যথেষ্ট বিশারদ। আমি ছোট্ট একটা প্রশ্ন করি, এই সাংবিধানিক আদেশ, এই আদেশটা যদি সবাই মিলে সই করে এবং সবাই মিলে সাংবিধানিক আদেশ নামে একটা আদেশ জারি করা হয়, এর পরবর্তীতে পার্লামেন্ট যখন আসবে, এই আদেশটা কি পার্লামেন্টে রেটিফাই করতে হবে না? আমরা তার কাছে যাব, আসছি, একটু শেষ করি, আমি ওনার সুবিধা হবে আলোচনা করতে। রেটিফাই তো করতে হবে। উনি একটা অতীতে একটা এক্সাম্পল দিয়েছে মার্শাল ল প্রক্লেমেশনের কথা। সেই মার্শাল ল প্রক্লেমেশনও সংবিধানে রেটিফাই করতে হয়েছে পঞ্চম সংশোধনীতে। তার মানে যে প্রক্রিয়াটা একটা আধা প্রক্রিয়া, সম্পূর্ণ প্রক্রিয়া না। আপনি আজকে বাস্তবায়ন শব্দটা যখন বলবেন, বাস্তবায়ন মানে আজকে বললে আর পরবর্তীতে একটা পরিবর্তন করা হবে না, রেটিফিকেশনের দরকার হবে না, এটা অটোমেটিক বাস্তবায়ন হয়ে যাবে। এই প্রক্রিয়াটা আমি যখনই সাংবিধানিক আদেশ নামে একটা আদেশ দেব, যেটা আসলে এটা এক ধরনের বলা যেতে পারে একটা ক্যামোফ্লেজের মতো আদেশটা তৈরি হচ্ছে, যেটা সাংবিধানিক ভিত্তিও নেই, আইনগত সরাসরি ভিত্তি নেই। আমরা একটু মনির ভাইয়ের কাছে একটু শুনে আসি, আপনি যে প্রশ্নটা রেটিফাই করতে হবে, সেই জন্যই প্রশ্নটা বিএনপি রেইজ করেছে, যেটা ইনকমপ্লিট সেটাকে নিয়ে আমরা এখন সময় নষ্ট না করে যখন এটা পার্মানেন্ট হবে তখনই এটা তখন যাব। মনির ভাই, আপনি মনে হয় প্রশ্নটা শুনতে পাচ্ছিলেন যে এই যে জুলাই চার্টার যেটাকে বলা হচ্ছে